তারপরে আমি ফাইনালি এই পিডিএফটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, দ্য মোমেন্ট ইউ গেট ইনটু এনি সর্ট অফ ডাউটস, যদি কোথাও মনে হয় ডাউট হচ্ছে, বুঝতে অসুবিধে হচ্ছে, বা আমাকে একটু স্লো বলতে হবে, আমাকে সেখানে নক করবে, আমি ব্যাপারটা স্লো করে দেবো। ঠিক আছে? যেহেতু তোমাদের সঙ্গে আমার খুব রেগুলার ইন্টারাকশন হয় না, হতে পারে যে তোমাদের আমি একটু ফাস্ট এগোলাম, বা কোথাও তোমাদের মনে হলো বুঝতে অসুবিধা হচ্ছে, নির্দ্বিধায় জিজ্ঞেস করে ফেলবে। ঠিক? আচ্ছা, আমরা কথা বলবো যেটা নিয়ে, ইংরেজিতে সেটাকে বলে হচ্ছে মুড। মুড ইজ বেসিক্যালি state of a heart. বুঝেছে? ভার্বের একটা স্টেট, যেটা refers to a specific meaning or sense. মুড হচ্ছে ভার্বের সেই পার্টিকুলার স্টেট বা অবস্থা। হ্যাঁ, এই স্টেট কথাটার মানে হচ্ছে অবস্থা। ভার্বের সেই পার্টিকুলার স্টেটটা যেটা একটা স্পেসিফিক মিনিং বা সেন্সকে রেফার করে। এই কথাটার মানে কি? ধরো একটা সেন্টেন্স লিখছি, ইউ আর গোয়িং দেয়ার। আরেকটাই লিখছি, আর ইউ গোয়িং দেয়ার। বাবা বলো তো, উভয় ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং কি সেম থাকছে? দুটো ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং কি সেম থাকছে? না স্যার, থাকছে না। থাকছে না। পার্থক্য তৈরি হচ্ছে। কেন হচ্ছে? যদি একটু গভীরভাবে ভাবার চেষ্টা করো বা দেখার চেষ্টা করো, দেখবে আমি কিন্তু এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে সেম এলিমেন্টস, are being used, তাই না বাবা? উভয় ক্ষেত্রে আমি একই এলিমেন্ট ব্যবহার করেছি, কিন্তু তারপরেও মিনিং চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে অর্গানাইজেশন বা প্লেসমেন্ট অফ ভার্ব। বুঝতে পারছো? ভার্বের প্লেসমেন্টটা ডিসাইড করছে যে উভয় ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং আলাদা হবে। বুঝতে পেরেছি? ভার্বের যে পার্টিকুলার অবস্থাটা, এই ব্যাপারটা, এই যে দুটো সেন্টেন্সের মিনিং আলাদা হয়ে যাচ্ছে, ডিসাইড করে,
সেটাকে আমরা বলি হচ্ছে মুড। ডেফিনেশন বুঝতে কার কার অসুবিধে হলো বলো? একদম নির্দ্বিধায় বলবে যে ডেফিনেশন বুঝতে কার অসুবিধা হলো বা কোথায় অসুবিধা হলো। স্যার বলছি, একবার রিপিট করেন। আচ্ছা বেশ। মুড হচ্ছে ভার্বের একটা অবস্থা। মুড হচ্ছে ভার্বের একটা অবস্থা যেটা একটা স্পেসিফিক মিনিং বা স্পেসিফিক সেন্সকে রেফার করে। বুঝছে? একই এলিমেন্ট দিয়ে তৈরি করা দুটো সেন্টেন্স, তাদের মিনিং আলাদা হয়ে যাচ্ছে। এখানেও লেখা আছে ইউ আর গোয়িং দেয়ার, এখানেও লেখা আছে ইউ আর গোয়িং দেয়ার। আমি শুধু চেঞ্জ করার মধ্যে কি করেছি, ভার্বের প্লেসমেন্টটাকে বদলে দিয়েছি। এক্ষেত্রে সাবজেক্টের পরে রেখেছি ভার্বকে, এক্ষেত্রে আমি সাবজেক্টের আগে রেখেছি ভার্বকে। দেখো সেম এলিমেন্ট ব্যবহার করার পরেও ভার্বের মিনিং আলাদা হয়ে যাচ্ছে না, মানে সেন্টেন্সের মিনিং গুলো আলাদা হয়ে যাচ্ছে না। এই যে মিনিং আলাদা হচ্ছে, এর কারণটা হচ্ছে ভার্ব নয়, রাদার ভার্বের অর্গানাইজেশন বা প্লেসমেন্ট। যেভাবে ভার্বগুলোকে প্লেস করানো হয়েছে তার উপরে ডিপেন্ড করছে সেন্টেন্সের মিনিংটা। বুঝতে পারলাম? তাহলে এই যে ভার্বের অবস্থানগত তারতম্যের উপরে ভিত্তি করে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হওয়ার যে ধারণাটা, সেটাকে আমরা বলি হচ্ছে মুড। বোঝা গেছে না যায়নি? কারোর যদি ডাউট তৈরি হয় তাহলে আমাকে বলবে, আমি উত্তর করে দেবো। যতটা সহজভাবে আমার পক্ষে বলা সম্ভব আমি বলে দিচ্ছি। আচ্ছা তুমি মাইক্রোফোনটা কমপ্লিট বন্ধ করে দাও। মাইক্রোফোন অন করেছো আচ্ছা? ভাই কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, যদি না মানে শোনো আর কি, মানে যদি কিছু বলার না থাকে আর কি সেক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনিশন বুঝতে কারোর অসুবিধা হলে বলো। মুডের আরেকটা নাম রয়েছে মোডালিটি। এটা বহু ক্ষেত্রে এটাকে মোডালিটি বলা হয়। মোডালিটি এটা মানে বিশাল বড় ধারণা, সেটাকে আমি ছোট করে দিচ্ছি। is used to describe a special state or form of verb, এটা মুখস্থ করে নেবে, কাজে লাগবে। they show the speaker's attitude or intention for the action expressed by the verb। ভার্বটা যে কাজটা করছে আর কি, তার এক্সাক্ট ইন্টেনশন বা অ্যাটিটিউডটাকে বাইরে নিয়ে আসার জন্য আমরা দ্য ওয়ে উই ইউজ ইট সেটাকে বলে হচ্ছে মুড। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে।
দুটো সেন্টেন্সে বাবা সেম এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, কেবলমাত্র ভার্বের প্লেসমেন্টটা আলাদা হয়ে যাওয়ার জন্য দেখো সেন্টেন্সের মিনিং গুলো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? কেবলমাত্র ভার্বের প্লেসমেন্টটা আলাদা হয়ে যাওয়ার জন্য দেখো সেন্টেন্সের মিনিং গুলো আলাদা হয়ে যাচ্ছে। এই যে ভার্বের পার্টিকুলার নেচারটা, যার জন্য সেন্টেন্সের মিনিং কম্প্রোমাইজ করতে হয়, এইটাকে আমরা বলি হচ্ছে মুড। মুড গুলো কি বোঝাতে পারে? ভার্ব কখনো ফ্যাক্ট শেয়ার করে, কখনো ইট কমান্ডস, কখনো ইট কোয়েশ্চেন্স, কখনো ইট সারপ্রাইজেস, কখনো ইট রেফার্স টু পসিবিলিটিস, কখনো রেফার্স টু উইশ, কখনো রেফার্স টু কন্ডিশনস। বেসড অন হুইচ, এগুলোর উপরে ভিত্তি করে আমরা পাঁচটা ইন্ডিপেন্ডেন্ট মুডকে রেফার করতে পারি, আর এই সাবজাংটিভ মুডের মধ্যেই কন্ডিশনালটাও চলে আসে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আলাদা করে লিখে রেখেছি, কিন্তু এই দুটো একই সঙ্গে থাকে, আর মোট ইন্ডিপেন্ডেন্ট মুডের সংখ্যা হচ্ছে 5টা। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। মোট ইন্ডিপেন্ডেন্ট মুডের সংখ্যা হচ্ছে 5টা। সাবজাংটিভ মুড কন্ডিশনাল একই রকমের। সাবজাংটিভ মুড, তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে কন্ডিশনাল। নোট বানানোর সময়তে আমি যেহেতু দুটোকে ইন্ডিভিজুয়ালি লিখেছি, সেই জন্য আমি এখানেও ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা বলে দিলাম। এরা কি কি বোঝাতে পারে? ফ্যাক্ট, কমান্ড, কোয়েশ্চেন, সারপ্রাইজ, পসিবিলিটি, উইশ, কন্ডিশন। তাহলে ভার্ব কি রকম কাজ করছে এর উপরে ভিত্তি করে আমরা এই মুডের লিস্ট তৈরি করতে পারি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টকে চুজ করব এবং তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখো বাবা, ছেলেবেলায় তোমাদের কি পড়ানো হয়েছিল? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি কি বোঝাতে পারে? আদেশ, অনুরোধ। আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট। ওই রিকোয়েস্ট আর অনুরোধ কি আলাদা? না স্যার। তাহলে আর উপদেশ, নিষেধ, উপদেশ আর নিষেধ, যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় ওগুলো তো। জবাব বাবা, কি কি বোঝাতে পারে, কি কি সেন্সে ব্যবহার করো? নিষেধ হবে স্যার। নিষেধ হবে। আরেকটাকে বলে হচ্ছে উপরোধ। ছোট করে বললে এরকম না হবে, অর্ডার, রিকোয়েস্ট, সাজেশন,
রেস্ট্রিকশন, প্রপোজাল, এইগুলো বোঝাতে পারে। ঠিক, এইবারে একটা জিনিস দেখো তো, বাবা দেখো কি দুটো সেন্টেন্সের পার্থক্য বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রথমটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি? প্রথম সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স বলে আমরা আইডেন্টিফাই করি? অ্যাসার্টিভ। That's right. বেশ, আর পরের সেন্টেন্সটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি? ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো বাবা, দুটো সেন্টেন্সের মধ্যে আদপে কোনো পার্থক্য নেই, কেবল একটাই ডিফারেন্স, যে এখানে যে ইউটা লেখা ছিল সাবজেক্ট, সেই ইউটাকে আমি এখানে কম্প্রোমাইজ করে দিয়েছি। এখানেও একটা ইউ রয়েছে, লুকিয়ে রয়েছে। বুঝতে পারলাম? তাহলে বুঝতে পারছো যে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে বদলে গেল। এইটাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুড কি জিনিস, কি কাজে ব্যবহার করি আমরা? অর্ডার দেওয়ার জন্য, কমান্ড করার জন্য, ইনস্ট্রাকশন পাস করার জন্য। এবার এটা রিকোয়েস্টের জন্য হতে পারে, সাজেশনের জন্য হতে পারে, সে অনেক কিছু। কিভাবে এটা ব্যবহার করা হয়? মেইন ভার্বের ইম্পারেটিভ ফর্ম কি অবস্থায় থাকে? which is typically the bare infinitive form থাকে। তার মানে base form of verb without preposition to। আর কোথায় বসে? in the beginning of a sentence। বুঝতে পেরেছো? তার মানে আমি যদি এরকম লিখি, এটা কারেক্ট, কিন্তু আমি এরকম লিখতে পারবো পাঁচকে বোঝানোর জন্য? বুঝতে পারছো আমার কথা? না পারছো না? এটা কারেক্ট, এটা ইনকারেক্ট। তার মানে কেন ইনকারেক্ট? ভার্বের এই ফর্মটা হয় না, এই ফর্মটা হয়। এটা কি ফর্ম? bare infinitive form। এইটাকে বলে হচ্ছে imperfect। Is that clear?
হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বাবা, বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। এইবারে এই সেন্টেন্স গুলো মূলত দু ধরনের হয়। একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন বোঝায়, আরেকটা নেগেটিভ অ্যাকশন বোঝায়। ঠিক আছে? একদম কমন জিনিস। অ্যাফার্মেটিভ অ্যাকশনের ক্ষেত্রে আমরা সবসময়তে ভার্ব থেকেই শুরু করি, আর নেগেটিভের ক্ষেত্রে ভার্ব থাকে কিন্তু তার আগে সবসময় ডোন্ট বসে। মানে আগে সেন্টেন্সটা বলেছিলাম হচ্ছে গো দেয়ার, এখানে কি লিখবো? বুঝে গেছে? নেগেটিভ করার সময়তে এই ডোন্ট থাকাটা ম্যান্ডেটারি, অ্যাফার্মেটিভ এসবের প্রয়োজন। এটাকে বলে হচ্ছে ইম্পারেটিভ মুড। হ্যাঁ, এটাকে কি বলে বাবা? ভার্বের এই পার্টিকুলার আদর্শটাকে, ফর্মটাকে, স্ট্রাকচারটাকে কি বলে? ইম্পারেটিভ মুড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট থাকে না, ইট ইউজুয়ালি ডাজ নট ইনক্লুড আ সাবজেক্ট এট দ্য বিগিনিং। শুরুতে সাবজেক্ট থাকে না, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু মাথায় রাখবে এখানে সব সময়তে একটা ইউ বলে সাবজেক্ট লুকিয়ে আছে। ইউ ব্রিং দ্য বটল ওভার হিয়ার, ইউ লেট হার টেক হার ওন ডিসিশনস। বোঝা গেছে? তার মানে যেখানে লেখা আছে হচ্ছে গো দেয়ার, তার আগে একটা ইউ লুকিয়ে রয়েছে। তাহলে জানবি এর আগে একটা ইউ লুকিয়ে রয়েছে, বাট উই ডোন্ট রাইট দ্যাট। বল বাবা, ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে কার কার অসুবিধা হলো বল। স্যার বলছি যে আপনি এই পেজগুলো স্যার আপনি আমাদেরকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম দিয়ে দেবো। যে অবস্থা দেখতে পাচ্ছ আমার লেখা সমেত সবটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার আমরা লিখছি না তাহলে স্যার। না না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই বাবা, পুরো অ্যাটেনশন ক্লাসে থাক, লেখালেখির কিচ্ছু দরকার নেই, যা লিখে রাখছি আমি সবটা পেয়ে যাবে। ঠিক আছে স্যার। এইবারে যদি এতটা বুঝে থাকো বাবা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো।
এক্ষেত্রে যে ভার্বের প্লেসমেন্ট চেঞ্জ হলো এমন নয়, ভার্বের স্ট্রাকচারও বদলে গেল। ইউ রয়েছে বাবা, তার সঙ্গে প্রেজেন্ট টেন্সে আর বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানেও একটা ইউ লুকিয়ে রয়েছে বটে, কিন্তু তারপরেও বি বসবে, বুঝতে পারছি? এইটাকে বলে হচ্ছে ইম্পারেটিভ মুড। এই যে সেন্টেন্সটা ফর্ম করলো ফাইনালি, এটাকে বলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে ইম্পারেটিভ মুড ফর্ম করলাম, কি বোঝাচ্ছে বলতো? এটা অর্ডার বা অ্যাডভাইস কে রেফার করছে, বুঝতে পারলাম? সেই জন্য ভার্ব এখানে এই অবস্থায় বসে আছে। এই ধরনের সেন্টেন্সে ভার্ব কি অবস্থায় বসে একটু আগে বললাম। বুঝতে পেরেছো না পারবে? বলো, কারোর যদি অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় বলতে পারো, এখান থেকে যদি কোনো প্রশ্ন রয়ে যায়। ধীরে ধীরে ব্যাপারগুলো কঠিন হবে, কাজেই ফাউন্ডেশনটা খুব স্পষ্ট রাখাটা জরুরি। স্যার বলো। বলছিলাম অর্ডার অ্যাডভাইস ছাড়া যদি রিকোয়েস্টের এটা হয় তাহলে কি মুডটা আসবে না? হ্যাঁ, মানে রিকোয়েস্ট যদি সেন্টেন্স এই যে এখানে লেখা আছে বাবা, এই যে এখানে লিখলাম, একই জিনিস, অনুরোধে বোঝা। এই যে এখানে প্লিজ লেখা ছিল, দেখেছিলে? একই জিনিস। স্যার এই বিয়ার ইনফিনিটিভের ব্যাপারটা বুঝতে পারছি না একটু। বেয়ার ইনফিনিটিভ বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বেসিক নিয়ে কথা বলি একটুখানি। বলো দেখি বাবা, ভার্বের কটা ফর্ম? ছেলেবেলায় পড়েছিলে না? CONJUGATI, কনজুগেশন অফ ভার্বস। বাবা এখানে ভার্বের মোট কটা ফর্ম হয় ইংরেজিতে? চারটে। কি কি? মোট চারটে ফর্ম। এবার খেয়াল করে দেখবে তুমি,
যে কোনো ভাগ ভেবে না, যে কোনো ভাগ। ধরো এখানে আমি লিখলাম হচ্ছে গো, তাহলে এখানে কি লিখবো? গো। এখানে 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 লিখলাম হচ্ছে ডু, এখানে কি লিখবো? ডু। এখানে ঠিক লিখছি বাচ্চা? ভুল লিখছি না তো কোথাও? এইবারে প্রবলেমটা শুরু হয়, দেখো যে কোনো ভার্বের ক্ষেত্রে কি হয়, এই দুটো ফর্ম না সেম হয়, এরা সেম হয়, কোনো পরিবর্তন হয় না, উইথ টু ডিস্টিংক্ট এক্সেপশনস। এরকম বি আর হ্যাভ এর ক্ষেত্রে কি ঝামেলা বড়? বি এর ক্ষেত্রে এখানে হয় হচ্ছে খেয়াল করলে এই প্রথমবার কোন একটা ভার্বের ক্ষেত্রে এই দুটো ফর্ম সেপারেট হয়ে গেল না? স্কুলে আমাদেরকে এইগুলোই পড়ায়নি, কেবল V1 V2 V3 করেই রেখে দিবে। এই যে এখানে এত বড় একটা গ্যাম্বল হয়ে রয়েছে, এটা আমাদের স্কুল লেভেলে কোথাও শেখায়নি। এইবারে এটাকে মাথায় রেখেই দেখো, ধর আমি দুটো সেন্টেন্স লিখছি, হ্যাঁ, একটা লিখছি she has a pen, আবার লিখলাম she must has a pen। কোথায় ভুল লিখলাম বলতো বাবা? কোন সেন্টেন্সটা ভুল লিখলাম? সেকেন্ড সেন্টেন্সটা আচ্ছা, কি ঠিক হলে কি হবে? হ্যাভ হবে তো মাস্টের পর। কেন হবে? মডেল ভার্বের পরে সবসময় V1 হয়, আর বেস ফর্ম হয় ভার্বের। এইখানেই ভুলটা হয়ে গেল। স্যার মডেল ভার্বের পরে সবসময় বেস ফর্ম হয়। V1 হ্যাঁ, হয়। V1 না বাবা, এই V1 এই যাবতীয় গন্ডগোল লুকিয়ে রয়েছে। হ্যাঁ স্যার। সি এর পরে এই যে হ্যাজ বসে আছে, এইটা হচ্ছে ভার্বের V1 ফর্ম, টেন্স রেফার করছে। অথচ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে গেল। এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, আর অক্সিলিয়ারি হওয়ার জন্য এর কাজ হচ্ছে সেন্টেন্সের টেন্স রেফার করা। যেহেতু এ টেন্স রেফার করে দিয়েছে, তাহলে মেইন ভার্ব কেবল অ্যাকশন রেফার করবে, এ আর কোনোভাবেই টেন্স রেফার করবে না। আর অ্যাকশন রেফার করবে কোন ফর্মে? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের মানে কি? Base form of verb without preposition to। বুঝতে পেরেছো? তাহলে এদের আগে টু বসে গেলে তখন এরা হয়ে যায় হচ্ছে, টু না থাকলে তখন তারা হয় হচ্ছে
বেয়ার ইনফিনিটিভ। আর টু বসলে তখন কি হয় বাচ্চা? যদি তোমাকে এরকম একটা সেন্টেন্স দেয়, এটাকে কি বলবে? যদি আগে দেখো টু বসে আছে, তখন সেগুলোকে বলে হচ্ছে ইনফিনিটিভ। ডিরেক্ট। পার্থক্যটা বুঝতে পেরেছো? টু থাকলে ডিরেক্ট ইনফিনিটিভ, আর টু না থাকলে বেয়ার ইনফিনিটিভ। যে কোনো মোডাল অক্সিলিয়ারি, তারপরে ভি1 না বাবা, বেয়ার ইনফিনিটিভ নিয়ে বসে। She will be there। এই যে বি লিখলাম ভি1 এর জন্য নয় চাঁদ, বি লিখলাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বোঝানোর জন্য। আর বি ভার্বের ডিরেক্ট ইনফিনিটিভ ফর্ম কি? এইটা হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছো না পারো? কারো ডাউট হলে বলো, নির্দ্বিধায় বলো। স্যার বেয়ার ইনফিনিটিভ আর বেস ফর্ম তো একই না? হ্যাঁ, সেম সেম। সেম। স্যার এই ইনফিনিটিভ আর বেয়ার ইনফিনিটিভ এইগুলা মানে বাক্যে আপনার এগুলার পার্টস অফ স্পিচ কি? এগুলা নাউন না এগুলা? তাহলে এখানে শি ওয়ান্টস টু বি দেয়ার, হুম। টু বিটা কি স্যার এখানে? এটা তো ডিরেক্ট ইনফিনিটিভ, তাহলে এর পার্টস অফ স্পিচ কি এখানে? এটা যেতে, মানে সরি যেতে নয়, এখানে ভুল বললাম আর কি। এটা হচ্ছে শেষ গানে, এটা হচ্ছে থাকতে, এটা হচ্ছে যেতে। এইগুলো হচ্ছে নন নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারলাম? এবার ইনফিনিটিভ জেনারেলি জেরান্ডের মতনই কাজ করে, সেই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে স্যার এই বাক্যে আপনি যেটা লিখলেন শি ওয়ান্টস টু বি দেয়ার, তাহলে টু বিটা এখানে কি স্যার? এটা নাউন এখানে? না, নাউন নয়, নন ফাইনাইট ভার্ব।
নন ফাইনাইট ভার্ব, নাউন ইকুইভ্যালেন্ট বলি এগুলোকে আমরা, নাউন নয় বাবা, নাউন ইকুইভ্যালেন্ট, জেরান্ড নাউন নয়, জেরান্ড নাউন ইকুইভ্যালেন্ট। অনেক কিছু ভুলভাল শিখেছি তাহলে, যা এতক্ষণ যা বুঝতে পারছি। হ্যাঁ, এটা নাউন একেবারেই নাউন ইকুইভ্যালেন্ট, মানে ধরো তোমাকে অন্য এক্সাম্পল দিলে তোমার ব্যাপারটা সুবিধা হবে, ইনফিনিটিভ ভাবতে হয়তো অসুবিধা হচ্ছে সেই জন্য। ধরো ছোট ছোট এক্সাম্পল নিই, she likes singing। এবার ছোটবেলার থিওরি অ্যাপ্লাই করো, লাইকস কে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো। বাবা ভার্ব কে ওয়ার্ড দিয়ে বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাই? অবজেক্ট। অবজেক্ট। এবার সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট ক্যান ইদার বি আ নাউন অর আ প্রোনাউন, অন্য কোনো পার্ট অফ স্পিচ হতে পারে না। এবার দেখে বোঝা যাচ্ছে সিঙ্গিং রেফার্স টু আ স্পেসিফিক অ্যাক্টিভিটি, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা বাবা নাউনের মতন কাজ করছে। ঠিক? প্রবলেম হচ্ছে তুমি সিঙ্গিং কে যদি ভেঙে দাও তাহলে পাবে হচ্ছে SING which is purely a verb, তার সঙ্গে লেগে আছে হচ্ছে ING সাফিক্স, যেটা কাজ করছে নাউনের মতন, এটা নাউন নয়, কাজ করছে নাউনের মতন, স্পেসিফিক্যালি এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, যার জন্য এগুলোকে আমরা বলি নাউন ইকুইভ্যালেন্ট। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার অন্য এর আগে আমরা যেটা জানতাম আপনার জেরান্ড হচ্ছে আপনার নাউন, মানে সাবজেক্ট অবজেক্ট হয় জেরান্ড, এইগুলাই তো জানতাম। হ্যাঁ, কিন্তু নাউন ইকুইভ্যালেন্ট। জেরান্ড নিজে নাউন না বাবা, সেরকম পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নয়। পার্টিসিপল হচ্ছে একটা ফর্ম অফ ভার্ব যেটা অ্যাডজেক্টিভের মতন বিহেভ করে, অ্যাডজেক্টিভের মতন কাজ করে। তো সেই জন্য যেহেতু অ্যাডজেক্টিভের মতন কাজ করে, ধরো 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 এটা নিয়ে যখন কথা হচ্ছে তখন বলি, তাহলে মজা পাবো, আমারও ভালো লাগছে, বহুদিন পরে জানতে পারলে আমার অবশ্য মজা পাচ্ছে। ধরো আমি এখানে লিখলাম ছোট করে, জিনিসটা দেখো, বেশ বেশ মজা পাবে আর কি শিখতে। ধরো লিখলাম বলো দেখি বাবা কোন সেন্টেন্সটা ঠিক কোনটা ভুল। দুটোই ঠিক স্যার। বেশ চমৎকার, ভালো বলেছো, দুটোই ঠিক, দুটোই ঠিক। এবারে মাথায় রাখবে একটা ছোট্ট জিনিস, আগে যখন বি ভার্ব নিয়ে আইএনজি বসে আছে তখন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব,
আর যখন বি ভার্ব ছাড়া আইএনজি বসে আছে তখন এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পরিষ্কার? বি ভার্ব সঙ্গে নিয়ে যখন বসে আছে আইএনজি তখন ফাইনাইট ভার্ব, যখন বি ভার্ব ছাড়া বসে আছে তখন নন ফাইনাইট ভার্ব। তো ভার্ব তো বলছি, তাহলে আবার অ্যাডজেক্টিভ কিসের? এবার প্রশ্ন হচ্ছে যে বলো দেখি, এই যে বয় নাউন, নাউনের কি স্টেট বলো তো? এই মুহূর্তে নাউন কি অবস্থায় আছে বলো তো? সিটিং অবস্থা। তা বাবা, যে ওয়ার্ডটা নাউনকে কোয়ালিফাই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। Adjective। তাহলে নন ফাইনাইট ভার্ব কাজ করছে অ্যাডজেক্টিভের মতন। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ তো বলা যাবে না, একে বলতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট। আর এই অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্টের পোশাকি নাম হচ্ছে বোঝা গেছে? এতটাই যখন শেখালাম তাহলে এত ছোট জিনিস শিখিয়ে দিই। এই যে দেখো, এই সেন্টেন্সটা হু ইজটাকে মিস করে গেছি না? এই পরের সেন্টেন্সে এটার নাম হচ্ছে, যদি আইডেন্টিফাই করতে বলে যে এটা কি ধরনের ক্লজ, তার উত্তরে বলবে এটা হচ্ছে রিডিউসড রিলেটিভ ক্লজ। বল, বুঝতে পেরেছো না? পারো? আমি ঠিক একটা 2 মিনিটের ব্রেক নেব। হ্যাঁ, একটা জাস্ট 2 মিনিটের ব্রেক নেবো। আমি একটুখানি জল নিয়ে আসি, আমার জল ফুরিয়ে গিয়েছে, বুঝলে? অনেকক্ষণ কথা বলছি, জল না খেয়ে একটু জল খেয়ে আসি, একটু নিয়েও আসি আর কি। জাস্ট 2 মিনিটের একটু ব্রেক দেবো বাবা। এই সময়টা তোমরা একটুখানি ভেবে নাও যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এই যে এই পর্যন্ত আমি লিখলাম, এইটাতে তোমাদের কোথাও অসুবিধে হলো কিনা তোমরা একটুখানি ভেবে নাও। ঠিক আছে, আমি ঠিক 2 মিনিটের সময় নিচ্ছি বাবা, জল নিয়ে আসি। ঠিক আছে স্যার।
বলো দেখি বাবা কার কার ডাউট হলো। এবার ডিরেক্ট ইনফিনিটিভ যেরকম আছে সেরকমই পারফেক্ট ইনফিনিটিভ বলেও গল্প আছে, সে পরে কোনো এক সময় কর্ম হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। আপাতত এই পর্যন্তই, বলো কোথাও ডাউট হলে। দুটো সেন্টেন্স লিখছি, হ্যাঁ। বলো দেখি বাবা কোন সেন্টেন্সটা ঠিক কোনটা ভুল। সেকেন্ড সেন্টেন্সটা ভুল মনে হচ্ছে। দুটোই ঠিক স্যার। হ্যাঁ, আমার একটা বয়স হয়েছে না, তুমি আমার বয়সটা সম্মান করবে না? বুঝতে পেরেছো কথা আমার? এখানে ওয়াজ থাকলে তবেই তো এটা হেডিং হয়ে যাবে, আর এখানে অ্যাম আছে সেই জন্য তো এটা ওয়াজ হলো বাবা। বুঝতে পেরেছো সেন্টেন্স দুটো কেন ঠিক? Past tense change into past perfect. হ্যাঁ হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়, সেই লজিক এটা ঠিক। আচ্ছা, তো এই দুটোই রয়েছে এই মুহূর্তে। কমপ্লেক্স ফর্ম, তাই তো? এই দুটোকে বাবা কমপ্লেক্স থেকে সিম্পল করো দেখি। Being there, he said that. না না, দেখো ঝামেলা করছে কোনটা, দ্যাটটা
আর ওয়াজটা হ্যাড বিন, তাই তো? ঝামেলা করছে এটাই। তাহলে প্রথম ক্লজটা যেমন আছে তেমন রেখে দাও, প্রিন্সিপাল ক্লজে হাত দেবে না। হুম, এইবারে দ্যাটের জায়গায় নিয়ে এসে হচ্ছে টু, আর ওয়াজ ভার্বের ইনফিনিটিভ ফর্ম কি বল? বি, তারপর দেয়ার যেমন রয়েছে রেখে দাও। এখানেও তাই, দ্যাটের জায়গায় কি আসবে? টু। হ্যাড প্রথমে আছে, হ্যাডের ইনফিনিটিভ ফর্ম কি বল? এইবারে হ্যাডের পরে যদি মেইন ভার্বের হ্যাডের হ্যাভ ভার্বের প্রপার্টি তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম নিয়ে বসা, তাহলে এখানেও তাই বুঝবে। তারপর যা আছে বুঝিয়ে দাও। এইবারে যেটা শিখতে হয় আমাদেরকে, এই যে স্ট্রাকচারটা পেলে, এটাকে কি বলেছিলাম? এই যে টু হ্যাভ লেখা আছে দেখতে পাচ্ছ? টু হ্যাভ এর পরে থার্ড ফর্ম, এটাকে বলে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট টেন্স থাকলে পারফেক্ট ইনফিনিটিভ বসবে, ইনডেফিনিট ফর্ম অফ টেন্স থাকলে ডিরেক্ট ইনফিনিটিভ বসবে। বুঝে গেছি না যায়? না বুঝলে নির্দ্বিধায় বলতে পারো বাবা, কোনো অসুবিধা নেই। যেখানে ডাউট হবে সঙ্গে সঙ্গে বলে দেবে। বলো বাচ্চারা, বুঝতে পারছো না পারছো না? আমি খুব কঠিন কিছু বলে ফেললাম?
বুঝতে পেরেছি স্যার। বেশ বেশ, তাহলে আমরা আবার ইম্পারেটিভ মুডে ফিরে আসি। ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে আমরা শুরুতে যে ভার্বগুলো বসাবো তারা সবাই বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকবে। এর আগে সাবজেক্ট থাকবে, এগুলোকে আমরা বাংলায় বলি হচ্ছে পূজ্য থাকবে। হুম, মাস্ট নট বি, এগুলোকে বলে হচ্ছে উজ্জ্বল, ইংরেজি হচ্ছে ইন্টেন্ডেড। বুঝতে পেরেছো না পারো নিয়ে? হ্যাঁ স্যার। চমৎকার, এটা হচ্ছে ইম্পারেটিভ মুড। এরপরে আমরা শিখবো হচ্ছে ডিক্লারেটিভ মুড। হুম, ডিক্লারেটিভ মুডের একটা পোশাকি নাম আমি এখানে লিখে রেখেছি, ইন্ডিকেটিভ মুড। হুম, এটাকে দেখবে বহু জায়গাতে এই নামে পাবে। ঘাবড়ানোর কিছু নেই। ছেলেবেলায় এরকম কিছু শুনেছিলি বাবা? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে অ্যাসার্ট কথাটা পেয়েছো, টু অ্যাসার্টের মানে হচ্ছে টু স্টেট, বা বাংলায় বলে হচ্ছে বলা বা হচ্ছে ব্যক্ত করা। ঠিক আছে? যে পার্টিকুলার মুড থেকে আমরা কোনো স্টেটমেন্ট তৈরি করি বা আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি, বুঝলে? বা সহজ কথায় আমরা কোনো ইনফরমেশন দেই, সেগুলোকে বলে হচ্ছে ডিক্লারেটিভ মুড। অন্যভাবে বললে ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট ডিক্লেয়ার্স অর অ্যাসার্টস আ ফ্যাক্ট, ওপিনিয়ন অর আইডিয়া। হুম, ছেলেবেলায় পড়েছিল, মনে আছে?
এইগুলোই হচ্ছে ডিক্লারেটিভ মুড, যেগুলো এটা দুটো ফর্ম হয়, অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পড়েছিলেন। একটা হয় হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হয় হচ্ছে নেগেটিভ। পরিষ্কার? হ্যাঁ বাচক, আর এটাকে বলে হচ্ছে না বাচক। বুঝতে পেরেছো? এই হ্যাঁ বাচকের স্ট্রাকচার হচ্ছে এটা, না বাচকের স্ট্রাকচার হচ্ছে এইটা। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আবার এটা সাবজেক্ট, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে নট অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ নেগেশন, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। স্ট্রাকচারের সঙ্গে মিলছে কিনা একবার চেক করে নাও। বুঝতে পেরেছো না পারবে বলো? স্যার সহজ এগুলো, এগুলো করা কঠিন কিছু না। ঝপ করে পড়ে ফেলবে একদম। এরপরে থাকে হচ্ছে ইন্টারোগেটিভ মুড। স্যার বলো হ্যালো বলো বলো, শুনছি, বলো বলো। স্যার বলছি যে ভার্ব প্লাস সেকেন্ড পারসন মানে ইউ যদি হয় সেটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ওটা তো ডিক্লারেটিভ মোড হবে নাকি? একটা সেন্টেন্স বলো। যেমন স্যার থ্যাংক ইউ যদি বলি তাহলে তো সেটা অ্যাসার্টিভ। হ্যাঁ, যদি এরকম তাহলে ওটা বলো, ডিক্লারেটিভ মোড হবে। এবার এটা থ্যাংক ইউ, স্টপ, হুম তাহলে এটা হচ্ছে ডিক্লারেটিভ। বুঝলে? আবার কাউকে আমরা ঢং করে এরকম বলি না, যখনই এক্সক্লামেশন চলে এলো তখন আর এটা ডিক্লারেটিভ থাকবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে এই থ্যাংক ইউ মানে সামনে একটা আই লুকিয়ে আছে। হ্যাঁ স্যার। এই হচ্ছে গল্প। তাহলে স্যার ওটা ডিক্লারেটিভ হবে। একদম। আর এটা স্যার যদি আই থাকে তাহলে এক্সক্লামেটরি, এটা কোন মোড হবে? এক্সক্লামেটিভ। এক্সক্লামেটরি, ঠিক আছে। তুমি দেখবে মাঝে মধ্যে আমরা বলি যে বা এরকম সময়তেও বলি এর মানে সামনে লুকিয়ে আই এম বসে আছে, সব ডিক্লারেটিভ। ঠিক আছে স্যার।
এরপরে থাকে হচ্ছে ইন্টারোগেটিভ মুড। ঠিক আছে, সহজ জিনিস ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে সহজ কথা হচ্ছে আস্ক বা এনকোয়ার। ঠিক আছে, তো দিস ইজ ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স। সহজ কথা একদম, এর বেশি কিছু নেই এর মধ্যে। is a sentence that seeks information or clarification। মানে এটা খুব মজার একটা জিনিস, আমি বাচ্চাদেরকে প্রায়ই এটা নিয়ে বলি আর কি। To provide with information। তুমি যখন ইনফরমেশন দিচ্ছ তখন ডিক্লারেটিভ। টু সিক ইনফরমেশন সেটা হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? ইনফরমেশন দিলে সেটা হয়ে যায় ডিক্লারেটিভ, whereas ইনফরমেশন নিলে পেতে চাইলে তখন সেটা হয়ে যায় হচ্ছে ইন্টারোগেটিভ। Is that clear? হ্যাঁ স্যার। বেশ। বাবা, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন দু রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে WH কোয়েশ্চেন। ঘাবড়ানোর কিচ্ছু নেই, সহজ জিনিস। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা প্রথমে দিয়েই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা ছেড়ে দিই। এটাতেও সেই একই জিনিস, সেম ওয়াই ইন এ নিউ বটল, জাস্ট অক্সিলিয়ারি ভার্বের আগে WH ওয়ার্ড একটা বসিয়ে নেবে, তারপর যা আছে সেটাই লিখবে। কোয়েশ্চেন মার্ক ব্যবহার করুন। স্যার আমার একটা জিজ্ঞাসা আছে স্যার। বলো বলো। স্যার এখানে মানে এই যে ইন্টারোগেটিভ মুড যেটা স্যার, এটা কি কোনোভাবে কি ইন্ডিকেটিভ মুডের আওতায় পড়ে কি স্যার? মানে ধরেন অপশনে যদি ইন্টারোগেটিভ মুড ধরেন অপশনে থাকলো না, তখন কি আমরা এটাকে ইন্ডিকেটিভ মুড অপশনে মারতে পারি? হ্যাঁ, সে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা এক্সক্লামেটিভেও বহু ক্ষেত্রে ফেলা হয়, এক্সক্লামেটিভেও বহু ক্ষেত্রে ফেলা হয়। এই দেখো আমি লাস্টে লিখে রেখেছি ওটা। স্যার মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় না? হ্যাঁ, এই দেখো এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আমরা কারণ ইন্ডিকেটিভ। স্যার হ্যাঁ স্যার, মানে এইখানে যে ইন্ডিকেটিভ মুডটা আছে স্যার, সেটা এখানে ইন্টারোগেটিভ মুডটা পড়েছিলাম, মানে ওই ইন্ডিকেটিভের মধ্যে ইন্টারোগেটিভটা আসছে, এটা হ্যাঁ, পড়েছিলাম। এই তো ওই তো বললাম যে লাস্টে আমি এটা পড়ে রেখেছি। ইন্ডিকেটিভ মধ্যেই ডিক্লারেটিভ আসে, মানে স্টেটমেন্ট, এক্সক্লামেশন আসে, ইন্টারোগেশন আসে। ঠিক আছে, ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো তো আসেই, বহু ক্ষেত্রে ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি একসঙ্গে চলে আসে। ঠিক আছে, তো এগুলোকে সব একসঙ্গে নেওয়া হয়। আমি তোমাদেরকে শেখানোর জন্য আলাদা আলাদা মানে মডেল ব্যবহার করছি, কিন্তু এগুলোকে সব এক জায়গায় দিয়ে যাবে। বুঝা গেছে? লাস্ট ওটা আমি করে রেখেছি তোমাদের বোঝার সুবিধের জন্য। স্যার কন্ডিশনালটাও তো কন্ডিশনালটা ইজ ইন্ডিকেটিভ মোডে আসতে পারে না? না, কন্ডিশনাল সেপারেটলি ব্যবহার হয়, বুঝলে? ওটা সাবজাংটিভ মুডের মধ্যে আসে।
মানে স্যার রিয়েল কন্ডিশনাল যেগুলো বলছে, মানে ওগুলো হাইপোথেটিক্যাল না। কন্ডিশনাল কি করে রিয়েল হয় গো? জিরো মানে ইফ কন্ডিশনাল কথা মানে বলছি। ইফ ইট রেন্স আই উইল নট গো দেয়ার, এরকম কোন সেন্টেন্স। হ্যাঁ 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 হ্যাঁ। ওক্ষেত্রে ইফ দিস, ওক্ষেত্রে সাবজাংটিভ মুড যদি অ্যাপ্লাই না করো, যদি হাইপোথিসিস না বোঝায়, তাহলে ওটা ডিক্লারেটিভের মধ্যে চলে আসবে বা ইন্ডিকেটিভের মধ্যে চলে আসবে। হ্যাঁ স্যার ওটাই বলছি। হ্যাঁ, যদি হাইপোথিসিস না বোঝায়, ঠিক। ওগুলো একটু লাস্টে গিয়ে আমি সামারাইজ করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখন শেখানোর সময় তো সব আলাদা আলাদা করে করাবো, কিন্তু লাস্টে গিয়ে ওটা আমি একসাথে বলে দেবো। আচ্ছা, এইবার এটা সহজ জিনিস আর কি। ধরো এরকম বললাম যে ঠিক আছে, সেম সেন্টেন্স যা ছিল এখানে তাই আমি এখানেও বসিয়েছি, কেবল সামনে একটা ডাব্লিউএইচও টাইপ করেছি, আর কিছু করি। বুঝতে পেরেছো এই পর্যন্ত? এবার এই একটা চমৎকার জিনিস শিখিয়ে দিচ্ছি, মনে রাখবে, এটা ভীষণ কাজে লাগবে তোমাদের। এই পর্যন্ত তোমরা কিরকম প্রশ্ন তৈরি হয় এগুলো থেকে? ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়। মাথায় রেখো ভাই, যদি দেখো নট বসাতে হবে, নটের একটা স্পেসিফিক প্লেসমেন্ট আছে। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট তার আগে বসে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট তার পরে বসে। সহজ করে বলি, আবার sorry, পার্থক্যটা বুঝতে পেরেছো না? পারোনি বলো। এইটা একটু মনে রাখবে, নাউন থাকলে
আগে বসে, প্রোনাউন থাকলে নট তার পরে বসে। পরিষ্কার এই পর্যন্ত? স্যার বলো। কারোর যদি কোথাও কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো না। নাই স্যার। এক্সক্লামেটরি মুড মানে এক্সক্লামেটরি সেন্টেন্স ছোটবেলায় যেটা পড়েছিলে, কি কি বোঝায়? যে কোনো স্ট্রং ইমোশন বা সারপ্রাইজ বোঝায়। এই সম্পর্কে ধারণা ছিল? দ্যাট কনভেজ এক্সাইটমেন্ট, admiration, fear, anger, any other intense feeling. Mood is identified by the use of exclamation mark at the end of the sentence or the interjection, as any word can be used as an exclamatory mood. ঠিক আছে? এটা ঝামেলা নেই, তুমি শুরুতে এইভাবেও শুরু করতে পারো, আবার কোনো ইন্টারজেকশন ইউজ করেও করতে পারো, তোমার ইচ্ছা। উভয় ক্ষেত্রেই এক্সক্লামেটরি মুডই হবে। But the point is something else. আমি এটা অন্য জিনিস শেখাতে চাইছি। দেখো, এই জিনিসটা শিখে রাখো। এই হোয়াট এর স্ট্রাকচার এবং হাউ এর স্ট্রাকচার, এটা বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রে ভুল করে ফেলে। মাথায় রাখবে, শুরুতে যদি হোয়াট লেখো, তারপরে আসবে হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার যাই লিখছো, তারপরে আসবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আসবে হচ্ছে নাউন, যা বসিয়ে দাও। whereas যদি হাউ থেকে শুরু করো, তাহলে মাথায় রাখবে হাউ এর পরেই আসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আসে হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার যে থাকবে, তারপরে আসে হচ্ছে নাউন। বুঝতে পারছো? তাহলে হাউ এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মনে রাখবে, হোয়াট এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মনে রাখবে। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো বলো। স্যার লাভলি সারপ্রাইজ, এটা স্যার আনকাউন্টেবল নাউন স্যার। সারপ্রাইজটা এই যে লাভলি, হোয়াট এ লাভলি সারপ্রাইজ দিস ইজ, লাভলি সারপ্রাইজ যেটা স্যার, হ্যাঁ ওটা স্যার আনকাউন্টেবল নাউন স্যার। হ্যাঁ, কেন আনকাউন্টেবল নাম কেন? কারণ সারপ্রাইজ তো স্যার গুণা, সারপ্রাইজ তো এই শান্তি গোপাল, এটা তো an instance of surprise, তো
একটা ঘটনা বুঝেছো? ইহা একটি দুর্দান্ত সারপ্রাইজ, তার মানে ইহা একটি ইনস্টেন্স অফ সারপ্রাইজ। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, সাবজাংটিভ মোড থেকে আমি বৃহস্পতিবার দিনকে বলবো দুটো পার্ট বাকি থাকবে আমাদের। একটা হচ্ছে সাবজাংটিভ মোড, যেটা একটু লম্বা হবে, আর তারপরে বাকি থাকবে কন্ডিশনাল। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগামী দিনকে কথা বলবো। আমি আপাতত এখানে তোমাদের সাথে থেমে যাবো আজকের মতো। বুঝতে পেরেছো না বাগ্মী বাচ্চারা? ঠিক আছে, আমি আজকে এখানে থামবো বাবা। আগামী দিনকে দুটো বাকি থাকবে, বৃহস্পতিবার দিনকে আমরা এই সাবজাংটিভ মুড আর হচ্ছে এই কি বলে কন্ডিশনালটা করবো। ঠিক বলো, আছে স্যার, বলো। হ্যাঁ স্যার, ঠিক। ঠিক আছে স্যার। বলো বাবা, বলো, শুনছি, বলো। কেউ কিছু বলছিলে মাঝখানে? আমার কথাটা পরিষ্কার হলো না। না স্যার, বললাম ঠিক আছে তাহলে। ঠিক ঠিক ঠিক। এই পিডিএফটা তোমরা যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই পেয়ে যাবে। ঠিক আছে, আর আগামী দিনকে এরপর থেকে আবার কথা বলবো। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।